এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, দেশের রাজনীতি, শিক্ষা, বিচার, সংবিধান, জাতীয় নিরাপত্তা এবং জনজীবন সব মিলিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনা কেন্দ্রে। বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে বিতর্ক, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ, স্থানীয় সরকার নির্বাচন এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ। তাছাড়া কিছুক্ষণ আগে পাওয়া যে খবর, সেটি হলো যে বিরোধী দলের সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে তাদের ওয়াকআউট। সব মিলিয়ে সময়ের যত প্রশ্ন আছে সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আমরা আজকে শিরোনাম রেখেছি সময়ের প্রশ্ন। দুজন সম্মানিত অতিথি রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুরুতেই চলে যাব জনাব শামসুজ্জামান দুদু। যেই খবরটি আমরা দেখেছি যে সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। তবে বিশেষ কমিটির গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং তাদের অনুপস্থিতিতেই আসলে বিশেষ কমিটিটা গঠন করা হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাব। জি, আপনাকে ধন্যবাদ। সংসদীয় দলের অনেক প্রশ্ন সমাধানের জায়গা থাকে, কিন্তু পার্লামেন্টে যখন কোনো কমিটি গঠন হয় বা সেটা উত্থাপন হয়, সেই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য থাকে। তো বিশেষ কমিটি গঠনের সংবিধানের প্রশ্নে সেখানে বিরোধী দল যেহেতু ওয়াকআউট করছে, তাদের একটা বক্তব্য থাকবে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। গণতন্ত্রের রীতিনীতিতে পার্লামেন্টের পক্ষে অথবা বিপক্ষে সরকারি দল অথবা বিরোধী দল তারা তাদের মতো করে কথা বলে, ব্যাখ্যা দেয়। যেমন ওয়াকআউট করে, আবার অনেক সময় ওয়াকআউটের বাইরে গিয়ে তারা আবার ভূমিকাও পালন করে। তো যেহেতু একটা কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিরোধী দল সেটা বিরোধিতা করতে গিয়ে ওয়াকআউট করেছে, যেহেতু এই অধিবেশন এখনো চলমান, আমরা সামনের দিনগুলোতে আরও কিছু যদি সামনে আসে সেগুলো আমরা দেখব। তবে আমার কাছে মনে হয় যে এই পার্লামেন্ট খুব সুন্দরভাবে চলছে। কিন্তু এই ওয়াকআউটের মধ্যেই কিন্তু এই বিশেষ কমিটি গঠনও করা হয়ে গেছে। যেহেতু ওয়াকআউট হয়েছে, সেখানে কি আরেকটু বিলম্ব করা উচিত ছিল কিনা? না, বিলম্ব যদি মনে করে সরকারি দল করলে কোনো অসুবিধা নেই, করতে পারে। আর যেহেতু তারা কমিটি গঠন করেছে, এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে কমিটি পরে আর সংযোজন হবে না। তারা তো বিরোধী দল এটা প্রতিবাদ করেছে। তবে বিরোধী দলের আবার একটা সহনশীলতা থাকতে হবে যে আমি কমিটির বাইরে গিয়ে প্রতিবাদ করব না কমিটির ভিতরে থেকে প্রতিবাদ করব। এটাও বিরোধী দলের আবার সিদ্ধান্ত নেয়। তারা মনে করেছে যে এটা বিরোধী দল বাইরে গিয়ে এটা প্রতিবাদ করবে, করতেই পারে। তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ আছে। সব থেকে বেশি যে প্রসঙ্গগুলো সামনে আসার আমার কাছে মনে হচ্ছে বিরোধী দলের জন্য, সেটা হচ্ছে এই সংবিধান যেটা আছে সেটা সংশোধনের ক্ষেত্রে সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা তাদের নির্ধারণ করতে হবে। কারণ শুধু সরকারি দল আক্রমণে পড়বে না, এটা একটি বিশেষ 24 গণঅভ্যুত্থান পরবর্তী পার্লামেন্ট। বিরোধী দলেরা মানে প্রথাগত নিয়মে যে বিরোধী দল, তার থেকে এই বিরোধী দল ভিন্ন। দ্বিতীয় হচ্ছে, এরা কখনোই এই যে বিরোধী দলের দায়িত্বে এবার আসছেন, এরা কখনো পার্টি গঠনের পরে আর কখনো ছিল না। সে হিসাবেও আমার কাছে মনে হয়েছে বিএনপি একাধিকবার সরকারি দল বিরোধী দল হয়েছে, কিন্তু জামাত হয় নাই। জামাতকেও সতর্কতার সঙ্গে বিষয়গুলো দেখার আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই যে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন নিয়ে বিরোধী দল ওয়াকআউট করেছে, আসলে তার মধ্যে একটি বিশেষ কমিটি গঠনও করা হয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমি এই বিষয়টাকে কিন্তু খুব ইতিবাচক ভাবে দেখছি না। কারণ আপনার অলরেডি জনগণের ভিতরে যে প্রাইম মিনিস্টার যে বলেছেন যে জনগণের সাপোর্ট থাকতে পারে, বিএনপি কোনো বাধাই মানবে না, উনি অ্যাবসলিউটলি রাইট। কারণ জনগণ পিছনে থাকলে পরে সেই সরকার শক্তিশালী হয়।
কিন্তু আমরা যেটা দেখেছি অত্যন্ত দুঃখের সঙ্গে যে আপনার এই সরকার ক্ষমতায় আসার পর জুলাই সনদকে ঠিক সেভাবে গ্রহণ করছে না, এবং গ্রহণ না করার কারণ যদিও তারা বলে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু কাজে কিন্তু আমরা সেটা দেখছি না। যেরকম আপনার অনেকগুলি অর্ডিন্যান্স যেটা ইউনুস গভর্নমেন্ট করে গেছিলেন, সেই অর্ডিন্যান্সগুলি কিন্তু একটা সুশাসনের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। সুশাসন এবং চেকস অ্যান্ড ব্যালেন্স পার্লামেন্টে, সেগুলি আপনার এই সরকার ক্ষমতায় আসার পরে যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে রিপিল করেছে, পুলিশ কমিশন ল্যাপস, অ্যান্টি করাপশন ল্যাপস, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স রিপিলড, সুপ্রিম কোর্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট রিপিলড, রাইট টু ইনফরমেশন ল্যাপস, গুম প্রতিরোধ এবং তার প্রতিকার ল্যাপস। সবচেয়ে যে জিনিসটা আমাকে খুব স্ট্রাইকিং লেগেছে সেটা হলো যে আপনার জুডিশিয়ারিকে কুক্ষিগতার একটা আলামত আমি দেখতে পাচ্ছি। যেরকম সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েটটা অত্যন্ত প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্টকে যদি আপনি স্বাধীন রাখতে চান নির্বাহী বিভাগ থেকে, এবং গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু আপনার একটা স্বাধীন বিচার বিভাগ, সেটাকে কখনো এক্সিকিউটিভের কন্ট্রোলে রাখা উচিত নয়। এবং আমরা অতীতে দেখেছি শেখ হাসিনার টাইমে যে জুডিশিয়ারিকে ব্যবহার করে উনি আপনার সংবিধানকে তছনছ করেছেন, এবং এটা অনেকেই যারা আপনার পলিটিক্যাল সায়েন্সের কনস্টিটিউশন নিয়ে কাজ করেছেন তারা এই বিষয়ে একমত যে জুডিশিয়ারিকে পলিটিক্যাল কোশ্চেনগুলিকে সেটেল করার ব্যাপারে বারবার ব্যবহার করা উচিত নয়, কারণ তাহলে জুডিশিয়ারি পলিটিসাইজড হয়ে যায়। তো সেক্রেটারিয়েটটাকে আপনি ল্যাপ করে দিলেন, তার মানে আপনি লোয়ার কোর্ট যেটা সেটাকে এখনও আপনার ল মিনিস্ট্রির আন্ডারে থাকলো। জজের অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনার এমনকি নেপালের সংবিধানও আপনি আছে যে জজদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে তারা স্পেশাল, আমি নেপালেরটা বলছি, স্পেশাল কমিটি ফর্ম করে। প্রাইম মিনিস্টার থাকে, অপোজিশনের লিডার থাকে, ল মিনিস্টার থাকে, এবং আপনার যারা পার্লামেন্টে আছে, যারা আপনার পার্লামেন্টারি পার্টি তাদের ভিতর থেকে নিয়ে, কারণ অ্যাপয়েন্টমেন্টটা হতে হবে অ্যাবসলিউটলি আপনার উইদাউট এনি পলিটিক্যাল কালারিং। এবং যে প্রস্তাবটা দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্টটা দেবেন, সেটা আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, এই স্টেপটা নিলে জজদের অ্যাপয়েন্টমেন্টগুলি আপনার এক্সিকিউটিভের ছায়ার বাইরে থেকে আসবে। কিন্তু এখন যেটা ল্যাপস করার পরে যেটাকে ইমপ্লিমেন্টেশনে এসেছে, সেটা আগে যেটা ছিল যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে উইথ কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস, এবং চিফ জাস্টিসের সঙ্গে কনসালটেশনের সময় এক্সিকিউটিভের ভিউজটাকেও, সেই জজের ব্যাকগ্রাউন্ডের ভিউজটাকেও কনসিডারেশন দিতে হবে। তার মানে এক্সিকিউটিভের পছন্দ মতো জাজ আপনার অ্যাপয়েন্টেড হবে, এবং যিনি এক্সিকিউটিভের কথা শুনে বিচার বিভাগটা চালাবেন। তা এই জিনিসটা তো আমার কাছে, আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার মানে ছাত্র, এবং যতদূর আমি দেখেছি যে গণতন্ত্রে আপনার বিচার বিভাগের স্বাধীনতা হলো অত্যন্ত জরুরি, কিন্তু সেইখানেই আপনার সেটার মূলেই কুঠারাঘাত করা হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে নিতে পারছি না। এই বিষয়টি নিয়ে আমি, আর এই যে কমিটির কথা বললেন আপনি, বিরোধী দল বলেছে তাদের অনুপস্থিতিতে এই কমিটিটা গঠন করা হয়েছে। তো অনুপস্থিতি যদি আপনি গঠন করেন তাহলে আলোচনার সুযোগ আপনি দেননি। সেখানে ওয়াকআউট করার পরে গঠন করা হয়েছে, প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল না, আমি যতটুকু জানতে পেরেছি। অনুপস্থিতির আমি যেটা শুনেছি আপনাদের স্ক্রলে আসছিল যে তাদের অনুপস্থিতিতে কমিটিটা গঠন করা হয়েছে, তারা ততক্ষণে যেটা walkout তারা করেছে। হ্যাঁ তখন তারা ওয়াকআউট করেছে। এখন সংবিধান সংস্কার, সংবিধান একটা হলো একটা পবিত্র একটা আমাদের আইনের কাঠামো যার দ্বারা রাষ্ট্রের পরিচালিত হয়। সেখানে আপনি বিরোধী দলের মতামত ছাড়া সংবিধানকে আপনি
সংস্কার করবেন বা সংশোধন করবেন। সালাউদ্দিন সাহেবের কথার মালায় বহু রকম কথা আমরা শুনি, সংবিধান আর সংস্কার এক নয়, এই সমস্ত। কিন্তু আবার কথা হলো যে আপনি বিরোধী দলকে ইগনোর করে এরকম একটা কমিটি করলেন, যেহেতু আপনার 2/3 মেজরিটি আছে, এটাকে আমি বলবো একটা সংসদীয় স্বেচ্ছাচারিতার দিকে যাচ্ছে দেশে, যে আপনি বিরোধী দলের মতামতকে গ্রাহ্য করছেন না। এইরকম একটা ইম্পর্টেন্ট কমিটি অলরেডি যেগুলিকে ল্যাপস করেছে সেগুলি কিন্তু ইউনিল্যাটারালি ল্যাপস করেছে, যে 30 দিন হয়ে গেছে 93 আর্টিকেল 93 জন্য, সেই জন্য কতগুলিকে তারা বলেছে আমরা রিভিউ করব, তারপরে এনঅ্যাক্ট করব। এবং সবসময় আপনি কনস্টিটিউশনের দোহাই দিচ্ছেন, কিন্তু কনস্টিটিউশনের উপরেও তো একটা জিনিস আছে, সেটা হলো গণভোট। সেটাকেও আপনি মানছেন না। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনি জনাব দেশটা শামসুজ্জামান কিভাবে দুবার কাছে চালাবেন? আপনার কাছে ওয়ান আসতে পার্টি চাচ্ছি। দেশ, ওয়ান পার্টি ডেমোক্রেসি লাইক হাসিনা? এটা তো আমাদের আত্মস্থ করা উচিত, আলোচনা করা উচিত। এবং দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার অধিকার, এটাকে পয়েন্ট আউট করা টু দ্য গভর্নমেন্ট। জি, জনাব শামসুজ্জামান দুটো, আপনি নিশ্চয়ই অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর কথাগুলো শুনছিলেন। আপনি কি মনে করেন তিনি যে ব্যাপারটিগুলো বলছিলেন যে বিশেষ কমিটি গঠন করা হলো বিরোধী দলের অনুপস্থিতিতে, তাছাড়া যেই অর্ডিন্যান্সগুলো আসার কথা ছিল সেগুলো আনা হলো না, এই যে এগুলো নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে, আপনার অভিমতটা কি? এক একটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল একটা ভাবনা চিন্তার মানুষ, দৃষ্টিভঙ্গির মানুষ। ধরেন আমি যেটা ভাবি আরেকজন সেটাই ভাববে, এমন নাও হতে পারে। আমি দেখেছি ওয়ার্কআউট করেছে, তা আমি তার জন্যই বসে থাকবো সে যতক্ষণ না আসে। 1 দিন 2 দিন 1 মাস 5 মাস, তো ওয়ার্কআউট সে প্রতিবাদ করেছে, তারপর কমিটি গঠন হয়েছে। সুযোগ ছিল না তাদের অংশগ্রহণে এমন না, কিন্তু আমি ওটাকে গণতন্ত্রের রীতিনীতি, এটাকে যে এখানে ওয়ান পার্টি সিস্টেমের হাসিনার সঙ্গে তুলনা করে দিলাম। 4 মাস পেরিয়েছে, হাসিনার মতো একদলের নির্বাচনও করে নাই, 18 সালে নির্বাচনও নাই, কিন্তু আমি হাসিনার সঙ্গে লিঙ্ক আপ করে দিলাম। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কোনো কিছুর ঘটনা নেই, হাসিনার সঙ্গে আমি তুলনা করলাম। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি জামাতি হতে পারি, বিএনপি হতে পারি, কমিউনিস্ট পার্টি হতে পারি, আমার তো মিলবে না একসঙ্গে। জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমি সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি, ঠিক তেমনি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এমনকি বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে তো মিলবে না। মানে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করানো খুব কঠিন। যেমন সালাউদ্দিন যত বয়স কম হোক না কেন, সেটা কি পয়েন্টে আছে, ব্যক্তিগত আক্রমণের কোনো সুযোগ নাই, তার ত্রুটিগুলো আমি উচ্চারণ করতে পারি। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানে একজন শিক্ষক, একজন ছাত্র, একজন রাজনীতিবিদ, যেমন উনি শিক্ষক, আমি রাজনীতিবিদ, উনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, পড়াইছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, একরকম দৃষ্টিভঙ্গি নাও হতে পারে। তো সেই বিচার বিশ্লেষণে আমি শুরুতেই পার্লামেন্টে বিরোধী দলকে অভিনন্দন করেছি যে তারা তাদের প্রতিবাদগুলো অব্যাহত রেখেছে, কিন্তু তারা কোনো আইন প্রণয়নে সরকারি দলের উপরে যেতে পারবে এমন নাও হতে পারে। তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা, নেতৃত্বের চমৎকারিত্ব নিয়ে তারা প্রভাব সৃষ্টি করতে পারে সরকারি দলের উপরে। কিন্তু এই বিরোধী দলের এই প্রথম, এবং মানে 70% নতুন এই পার্লামেন্টে যারা আছে, সরকারি বা বিরোধী দলের সবাই, ত্রুটি বিচ্ছিন্ন হয়তো কিছু কিছু থাকবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়ার্কআউট করা, আমি শুরুতেই বলেছি, দোষের কিছু না, তাদের কথাটাকে, দৃষ্টিভঙ্গিটাকে সামনে আনার জন্য এটা ঠিক আছে। কিন্তু ওয়ার্কআউট করছে আর বিরোধী দল একটা কমিটি করছে, এর জন্যে সব কিছু অশুদ্ধ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই।
আমরা সময়ের প্রশ্ন করছিলাম। সময়ের প্রশ্ন আসলে অনেকগুলোই প্রশ্ন আসে। আজকে একটি গুমোট পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেশে যে অবস্থা যাচ্ছে, দুর্যোগ যাচ্ছে এবং এই দুর্যোগের মধ্যেও কিন্তু এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানেও কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে। ছাত্রদের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো রয়েছে, আপনি একজন ৮০ দশকে ছাত্র রাজনীতি করেছেন, সেখানে এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুল করছি কিনা? আজকে চট্টগ্রামের 7টি জেলাতে পরীক্ষা হয় নাই। ঢাকায় সকালের দিকে পরিস্থিতি একরকম ছিল, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি, আবার বিকাল থেকে আরেক রকম। পরীক্ষা জিনিসটাকে যেতে আমি মনে করি আরও স্বস্তিদায়ক করব, তাহলে আমার মনে হয় বছরের মাঝখানে এই বর্ষা বাদলের সময় না করে শিক্ষামনকে আরও নতুন করে ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন বই জায়গাগুলো যেখানে আছে, যেখানে দুর্যোগ ছিল এবং গতকালকের পানিগুলো কিন্তু ছিল অনেক। আমরা যদি দেখি গণমাধ্যমের খবর বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর বলি, কোমর পানি দিয়ে অভিভাবকরা গিয়েছে, শিক্ষার্থীরা গিয়েছে, অনেকে ভ্যানে করে গিয়েছে, নৌকায় করেও গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা তো জানি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ চলছে, আমাদের পরীক্ষাটা থামানো কি উচিত ছিল কিনা, স্থগিত করা উচিত ছিল কিনা? গতকাল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে তার আগ পর্যন্ত ঠিক ছিল, মানে মোটামুটি পরীক্ষার মতো পরিবেশ ছিল, কিন্তু চট্টগ্রামটা একেবারে 7টা ঘটনার মধ্যে ছিল। তবে যে জায়গাগুলো হয়েছে ওইটাকে আপনার এখন কিন্তু একটা প্রশ্নপত্র, মানে প্রশ্নের নিয়ে কিন্তু সব সারা দেশে হবে, আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা কিন্তু প্রশ্ন না। যে কুমিল্লা বোর্ড আমি অফ করে দিলাম, দ্যাট মিনস আমি কোনো জায়গায় বন্ধ করলে এটাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। আমি এই দুর্যোগের যেসব জায়গায় দুর্যোগের আছে এটা বন্ধ করা যেত, আবার নতুন করেও পরীক্ষা নেওয়া যেত, সবগুলো বন্ধ করে। কিন্তু কোন প্রেক্ষাপটে মানে শিক্ষা মন্ত্রণালয় ওইটা বন্ধ করছে, ওইগুলো আবার পরীক্ষা নিয়েছে, এটা আমি জানি না ঠিক। তবে দুর্যোগে যখন চট্টগ্রামে বন্ধ করছে, অন্য জায়গায় তো বন্ধ করা যেত, করতে মানে যেসব জায়গাগুলোতে ওই রকম কোমর সমান পানি নিয়ে, মানে শিক্ষার্থীদের সঙ্গে তো অভিভাবকরাও যুক্ত থাকে, অবশ্যই সেই সব জায়গাগুলো, এই যেমন ঢাকাতে আমি দেখলাম একটা জায়গায় একটা ছবি, পত্রপত্রিকা আপনাদের নজর আসছে কিনা, একটা মেয়ে ভ্যানে করে পা উঁচা করে, মানে ভ্যানের পিছন দিকে, তার অভিভাবকরা সামনের দিকে ছিল, সে একটু খেলার ছলে পা উঁচা করে যাচ্ছে, কিন্তু সে যে কষ্ট করে যাচ্ছে, কারণ আমরা তো দেখি অনেক সময় অনেক বাচ্চা আছে সে সিডিংটা রিক্সায় করেও দেয়, মোটর সাইকেলের পিছনে বসেও দেয়, কিন্তু সেই পরিবেশটা এটা ছিল না গতকাল। তো আমার কাছে মনে হচ্ছে এটা এড়িয়ে যেতে পারতাম আমরা, সরকার এটা বিবেচনায় নিয়ে কিছু তো বন্ধ করছিল, তো ওইগুলো বন্ধ করতে পারলে, আর যদি মনে করতো যে পুরা এই সাবজেক্ট একটা বা দুইটা সাবজেক্ট নতুন করে করবে, যে বিবেচনা হোক না কেন, প্রশাসনে যেমন একটা ব্যাপার থাকে, কিন্তু মূল কর্মকাণ্ড তো ছাত্রছাত্রীদের নিয়ে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সুবিধাটা কোনটা, ওইটা যদি মাথায় নিয়ে আমি কাজ করি, তাহলে পরে সেই সুবিধার প্রশ্নগুলো সামনে আসলে আমার বিবেচনায় যে ওইটা যেমন বন্ধ করছে আরো 2-4টে বন্ধ করতাম, অথবা এটা আমি একেবারে পিছাই দিতে পারতাম। জি, অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, এই যে ব্যাপারটি বললাম যে সময়ের প্রশ্ন করছি আমরা, আজকে সারা দিনে যদি বলি দুর্ভোগের চিত্রই কিন্তু আমাদের সামনে এসেছে এবং অভিভাবকরা বলি, শিক্ষার্থীরা বলি, অনেক কষ্ট করে তারা গিয়েছে এবং তাদের ক্ষোভ বিড়ম্বনার কথাও কিন্তু তারা ছেড়েছে। আমার কাছে আপনার কাছে প্রশ্ন হলো যে এই শিশুরা, এই বাচ্চারাই তো আগামীর ভবিষ্যৎ, তাহলে এই ভবিষ্যৎ যারা, তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো কেন আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি বারবার? আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু পার্লামেন্টের কথাটা আলোচনা করবো, যেহেতু আমি রাজনীতি অবজার্ভ করি। জি, আপনার একটা সরকার, গণতান্ত্রিক সরকার চলে গভর্নমেন্ট পার্টি এবং অপোজিশন পার্টি সম্মিলিতভাবে। যে কথাটা বলাই হয় যে অপোজিশন, এটা তো আপনার ইউকে থেকে এই জিনিসটা ইভলভ করেছে, যে অপোজিশন ইজ দ্য লয়াল, হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন, মানে রাষ্ট্রের লয়াল অপোজিশন। সে আপনার অপোজিশনটা ওই জন্য যে সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়ার জন্য। তো আপনি দুইটা ব্যাপার, একটা হলো যে আপনার পার্লামেন্টে একটা
পার্লামেন্টারি অপোজিশন দুর্বল থাকতে পারে। আমি নেহরুর এক্সাম্পলটা আনবো, ইন্ডিয়ান যে প্রথম প্রাইম মিনিস্টার। উনি যখন প্রাইম মিনিস্টার হন তখন ওনার অপোজিশন ছিল অত্যন্ত দুর্বল, কয়েকজন মাত্র ছিল পার্লামেন্টে, বেশিরভাগই কংগ্রেস থেকে জিতে এসেছিল। কিন্তু নেহেরু আপনার অপোজিশনকে গ্রো করার জন্য, অপোজিশনকে ইনস্টিটিউশন হিসাবে গ্রো করার জন্য, অপোজিশনকে যতখানি টাইম দেওয়া দরকার তার চেয়ে বেশি টাইম দিয়েছেন উনি। যেরকম প্রিভেন্টিং ডিটেনশন অ্যাক্ট যখন পাশ করে, সেটা নিয়ে উনি অপোজিশনকে বেশি টাইম দিয়েছে, কারণ ওই একটা আপনার গভর্নমেন্ট মিসইউজ করতে পারে। প্রিভেন্টিভ ডিটেনশন মানে আমি চিন্তা করছি যে আপনি অপরাধ করবেন, করেন নাই এখনো, সুতরাং এটা মিসইউজ হতে পারে। সেই জন্য উনি অপোজিশনকে প্রচুর টাইম দিয়েছিলেন। একটা ইনস্টিটিউশনকে গ্রো করার দায়িত্ব সবার, বিশেষত বিএনপি যখন একটা পুরানো দল, উনি নিজেই বলেছেন যে তার অপোজিশনেও ছিল, সরকারেও ছিল, তাদের দায়িত্বের মধ্যে এখন পড়ে কিন্তু অপোজিশনকে গ্রো করার জন্য। আর দ্বিতীয় কথাটা যেটা আমি ওনার সঙ্গে টু সাম এক্সটেন্ট এগ্রি করি, যে অপোজিশন যেহেতু আপনার অত বেশি এক্সপিরিয়েন্স না মনে হয়, আমি জানি না, সেই জন্য তারা যতখানি আপনার সোচ্চারভাবে সরকারকে আপনার ক্রিটিসাইজ করা দরকার সেটা করছে না। যেরকম ধরেন হামের ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, এখনও কিন্তু 1000 শিশু কিন্তু হামে আক্রান্ত, এবং অলরেডি আপনার 800-র মতো শিশু মারা গেছে। এবং আমাদের হেলথ মিনিস্টার তো ওই যে একটা হাসপাতাল বন্ধ করে দিলেন 6টা বাচ্চা মারা গেছেন বলে। 8 দিন হাসপাতাল। হ্যাঁ ঠিক আছে, 6টা বাচ্চা মারা যাওয়া তো মুখের কথা নয়, কিন্তু এই যে আপনার ফেলিওর প্রফেসর ইউনূসের গভর্নমেন্টেরও ছিল, ঠিকমতো টিকা আনেন নাই। কিন্তু এই সরকার আসার পরে গত 2 মাসে যেটা এমআর প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু টিকা দিতে গিয়ে আপনার প্রায় 40 লাখ বাচ্চা এখনও টিকার বাইরে আছে। তার মানে যে রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি, সে প্রতিরোধ করার মতো এর ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এবং ডক্টর জুবাইদুর রহমান নিজে বলেছেন, আমি ওনার স্টেটমেন্ট কাগজে পড়েছি, যে অর্ধেকের বেশি জেলায় আমাদের কোনো আইসিইউ নাই। তো এগুলি আপনার অপোজিশনের কিন্তু আনা উচিত ছিল পার্লামেন্টে, অপোজিশন আনে নাই, আনা উচিত ছিল, এবং ভেহেমেন্টলি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা উচিত ছিল। আর একটা ব্যাপারও আপনার অপোজিশন আপনার ডিলে ডাইলিং করেছে এই একটা হাম নিয়ে। আর একটা হলো আপনার দেখেন, এই সরকার আসার পরে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি ফ্রাজাইল, খুবই ফ্রাজাইল। অনেক খুন হয়েছে, টিআইবি রিপোর্টে আমি যেটা পড়েছি, প্রায় 900-র উপরে আপনার খুন হয়েছে, কয়েক হাজার আপনার ভায়োলেন্স এগেনস্ট উইমেন হয়েছে, চিলড্রেন, ফিমেল চাইল্ড তারা রেপড হয়েছে। রেপের সংখ্যা এবং গ্যাং রেপের সংখ্যা অনেক। এটা নিয়েও কিন্তু পার্লামেন্টে আপনার অপোজিশন হইচই করতে পারত, তারা অ্যাডজার্নমেন্ট মোশন আনতে পারত, তারা বলতে পারতো আপনার যেটা আপনার কাজ চলছে, যেটা রুটিন গুরুত্বপূর্ণ জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে, এটা করে নাই। এটা আমি স্বীকার করি যে অপোজিশনের দুর্বলতা, কিন্তু অপোজিশনকে বাদ দিয়ে আপনি যদি দেশ চালাতে চান, যেটা প্রাইম মিনিস্টার বলেছেন যে জনগণ আমার পিছনে থাকলে, সেই শক্তিটা কিন্তু আপনি পাবেন না। ওই শক্তির জন্য আপনার অপোজিশনকে টাইম দিতে হবে, তাদেরকে গ্রো করার সুযোগ দিতে হবে। প্রত্যেকটা ব্যাপারে অপোজিশন এই ভুল করেছে, সেই ভুল করেছে, কাজেই তাদেরকে আমরা ডাউন করব। অপোজিশনও সেই জাতীয়ভাবে রোলটা প্লে করতে পারছে না। সুতরাং আমি পার্লামেন্টে যেটা দেখছি সেটা হলো যে একটা পার্টি ডমিনেট করবে, কারণ তারা 2/3 মেজরিটি পেয়েছে। এমনকি তারা ইচ্ছা করলে কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে পারে উইদাউট অপোজিশন। যেহেতু আর্টিকেল 70 এখন পর্যন্ত করা হয়নি, যে কেউ আপনার পার্টির এগেনস্টে ভোট দিতে পারবে না। তো সুতরাং ওই হাসিনার কথা বললাম, উনি অবশ্যই সেটাতে মাইন্ড করেছেন। হাসিনার পার্লামেন্টের মধ্যে যে কোনো ইয়েস ভোট ইয়েস, সব ইয়েস, নো ভোট তো সব নো একসঙ্গে। মানে পার্লামেন্টের
মেম্বারদের কোনো স্বাধীনতা বলতে কিছু ছিল না, এবং এক্সিকিউটিভে যা বলতো পার্লামেন্টে সেটাই পাস হয়ে যেত। এক্সিকিউটিভ মানে যে আপনার লিডার অফ দিয়ে আর কি। তো সেই দিক থেকে আমি মনে করি, যেহেতু আমি অবজার্ভ করি বাংলাদেশের পলিটিক্স, আলামতগুলি আমার কাছে ভালো লাগছে না। এসএসসি পরীক্ষা নিয়ে বন্যার মধ্যে এবং অনেকে খুব ঝাড়ছেন যে এর মধ্যেও পরীক্ষাটা আসলে কেন নিতে হলো। সেক্ষেত্রে আসলে ছাত্রদের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো থাকে সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে কিনা সে প্রশ্ন করছিলাম আপনাকে। আমার মনে হয় উপেক্ষা করা হচ্ছে, কারণ যে পরীক্ষাটা আপনার এই বৃষ্টি বাদলের মধ্যে ছেলে মেয়েরা দিল, সেটা কিন্তু ফিজিক্স কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। যারা আপনার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে অথবা আপনার টেকনিক্যাল সাবজেক্টে পড়তে যাবে, এবং কোনো গ্যাপ ছিল না, তাদের জন্য পরেই হয়েছে। জি, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। শুনেন, পরীক্ষার আগের দিন সবার টেনশন হয়, আমার নিজেরও হতো। বিশেষ করে আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের উর্দু পড়তে হতো, জানেন। তো উর্দু পরীক্ষার আগের রাত্রে আমার ঘুম হতো না, একদম ঘুমই হতো না, কারণ আমি এত টেনশন হতো আমার। তো মানুষ এমনি একটু টেন্স থাকে, তার মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা আপনার হয়তো রাস্তায় পানি জমে নাই, কিন্তু বৃষ্টিতে ঘরবাড়ি ভিজে গেছে, বইপত্র ভিজে গেছে, খাতা ভিজে গেছে, এবং এই টেনশনের মধ্যে তারা কি করে যাবে, পৌঁছাবে কি করে, অভিভাবকদের চিন্তা, বাচ্চাদের চিন্তা, অভিভাবকরা সমানে বাচ্চাদেরকে বলছে যেতেই হবে পরীক্ষা দিতে, না দিলে পরে তোমাদের এই হবে সেই হবে। এই যে একটা ভয়ের মধ্যে বাচ্চা কাচ্চা এবং অস্বস্তির মধ্যে বাচ্চা কাচ্চা পরীক্ষা দিল, আমার মনে হয় যে এই পরীক্ষাটা আপনার অন্য এক সময় নেওয়াটাই ভালো ছিল। কারণ এটা একটা জাতীয় দুর্যোগ চলছে, যে রেটে আপনার বৃষ্টি বাদলে আপনার দেশগ্রাম ভেসে গেছে। 16 তারিখ থেকে আরো ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে কি আমাদের বিবেচনা করা উচিত কিনা? যদি সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে তো আপনার, আমি বহু বছর আপনার আমেরিকায় কাটিয়ে এসেছি, 16 বছর আমি ওখানে ছিলাম। ওখানে যখন হেভি স্নোফল হতো তখন সব কিছু বন্ধ করে দিত, ক্যান্সেল এভরিথিং। আচ্ছা, আপনি কি করে বাচ্চারা বেরোবে? আপনার অনেক সময় আছে যে গাড়ি স্কিড করে চলে যায়, গাড়িতে করে যে যাব আমরা মানে কাজের ক্ষেত্রে, তখনও আপনার দেখেছি গাড়ি স্কিড করতো, তখন বলতো যে না আজকে সাসপেন্ডেড, আর একদিনের কাজগুলিকে মেকআপ ক্লাস নেওয়া হবে, এইটা বলে আর একটা দিন, ধরেন একটা উইকেন্ডের একটা দিনে আমাদেরকে মেকআপ ক্লাসগুলি নিতে হতো। আর আমার বাচ্চারা ওখানকার স্কুলে পড়েছে, ওরাও আপনার মেকআপ দিনে যেত, যেদিন স্নো পড়তো সেদিন বাসায় বসে আছে। তো সেক্ষেত্রে বিবেচনাটা আসলে করা উচিত। বিবেচনা তো অবশ্যই করা উচিত। জনাব শামসুজ্জামান দুদু, আমি যদি বলি আরেকটি প্রশ্ন, নিশ্চয়ই অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী যেটি বলেছেন সেখানে আপনার কিছু বলবার রয়েছে কিনা? বিশেষ করে তিনি যেমনটি বলেছেন যে সংসদ আসলে একটি পার্টি দ্বারা ডমিনেট করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে জানতে চাবো। তাছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানগুলো কি, এটিকে কিভাবে আমি দেখছেন? দিলারাপের সঙ্গে ডোমিনেট করছে এই শব্দের সঙ্গে একমত না। বাংলাদেশের পার্লামেন্ট হিসাবে, বাংলাদেশের রাজনীতি হিসাবে সরকারি দলের যে ক্ষমতা, সেটি আবার আমি যদি একক কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি বা কর্তৃত্ববাদী রাজনীতি, এর থেকে একরকম হবে, আর গণতান্ত্রিক বিবেচনায় যদি আমি দেখি আরেক রকম হবে। তো এটা যদি সত্য হয় তাহলে বিরোধী দলের ক্ষেত্রেও ওই একই রকম হবে। যদি কর্তৃত্ববাদী থাকে বিরোধী দলের ভূমিকা, আর গণতান্ত্রিক থাকলে বিরোধী দলের ভূমিকা আরেক রকম হবে। সেই জিনিসটা আমরা প্রত্যক্ষ করতে পারছি কিনা, এটা দ্বিতীয় সেশন। প্রথম সেশন গেছে, আর এটাও শেষ পর্যায়ে। হ্যাঁ, এটাও শেষ পর্যায়ে। তো আমি দীর্ঘ 20 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন এবং তামাশার নির্বাচন এবং 3টা পার্লামেন্টের একেবারেই বাংলাদেশের গণতন্ত্রকে মাটি চাপা দিছে। আপনি একটা সেশনের মধ্য দিয়ে আমি তো পরিপূর্ণতার জায়গায় যেতে পারবো বলে আমার কাছে মনে হয় না। একটা সময় নিতে হবে, ত্রুটি থাকবে, ভুল থাকবে, আবার শুদ্ধ করার একটা ত্রুটি থাকবে। আপনি বলছেন যে এখনই সময় হয়নি সমালোচনা করবার? সমালোচনা অবশ্যই থাকবে, পজিটিভ সমালোচনা থাকতে হবে।
নেগেটিভও থাকতে পারে। আমি নেগেটিভটা করে পার্লামেন্টে কতটুকু নিয়ে যেতে পারবো সেটা। যেমন আমি একটু আগে বললাম যে এই পার্লামেন্টে বিরোধী দল কি সরকারি দল 70% নতুন। প্রথম এমপি হয়ে প্রধানমন্ত্রী এসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আবার ঠিক অনুরূপ বিরোধী দলের যিনি নেতা হয়েছেন প্রথম সংসদ সদস্য হয়ে তিনি বিরোধী দলের নেতা। তো স্বাভাবিক কারণে বাইরের রাজনীতি, রাজপথের রাজনীতি যে ধরনের, সেটা তো পার্লামেন্টের রাজনীতি এক না। সেই জন্য আমি ভুলগুলো বা বিরোধিতাগুলো আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না। এখানে ভুল থাকতে পারে, আবার এটা আমাদের ত্রুটি বিচ্যুতি আবার ঠিক করে নিব। আচ্ছা। কিন্তু সেটি হবে মানে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমি পার্লামেন্টকে কার্যকর করব। শুধু সরকারি দলও পারবে না, শুধু বিরোধী দলও পারবে না, তাদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নে আমার মানে বক্তব্য। আর 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তাকে কেউ দেশ থেকে বের করে দেয় নাই, তার সাজাও দেয় নাই। তিনি যা করেছেন তাতে তার মনে এটা উদয় হয়েছে যে গণঅভ্যুত্থানের মুহূর্তে থাকলে তার জীবন বিপন্ন। তিনি অনুরোধ করে প্লেনে উঠছেন, হেলিকপ্টারে উঠছেন, অনুরোধ করে বিশেষভাবে অনুরোধ করছেন তাকে রক্ষা করার জন্য। নর্মাল পরিস্থিতি তিনি যান নাই। আর যিনি যে দেশটাই গেছেন তারা বাংলাদেশটাকে একে নিদারুণভাবে শোষণ করছেন, তছনছ করছেন। গত 3টা নির্বাচনে একটিবারের জন্য ওই দেশ কখনো মানে এটা যে নির্বাচন হচ্ছে না তার মানে প্রকাশ্যে দূরে থাক, গোপনেও বলছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে একটা বাজে নির্বাচনের পর প্রথম যে ফুলের তোড়া নিয়ে গিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন করছে সেটা ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারত হিসাবে। অন্য দেশ তারপরে গিয়ে আমি এটা লক্ষ্য করছি। আর সেই কারণে তিনি যে দেশ বেছে নিয়েছেন সেটা কোনো গণতান্ত্রিক দেশ না, সেটি একটি ধর্ম আশ্রিত ভয়াবহ রাষ্ট্র, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। সেই জন্যে তার এখানে রাজনীতি করা, পালিয়ে যাওয়া, আবার ফিরে আসার কথা বলা, সবগুলো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বিনাশী একটি শক্তির মানে প্রধান হিসাবে শেখ হাসিনা। এটা সে তো তার ফিরে আসার ব্যাপারটা নিয়ে মানুষ ভাবছে, এটা আমার কাছে মনে হয় না। বরঞ্চ তিনি উল্টাপাল্টা যেসব কথাবার্তা গণতন্ত্র বিপক্ষে, স্বাধীনতা বিপক্ষে, দেশের মানুষের বিপক্ষে বলছেন, তাতে বরঞ্চ তার যে সঙ্গী সাথী সমর্থক আছে তাদেরকে সে বিপন্ন করছে আমার বিবেচনা। এবং তারা যদিও সংখ্যায় কমিয়ে আমাদের দেশে আছে, সবই ম্যাক্সিমাম এই দেশ থেকে গেছে। সেজন্য নর্মাল পলিটিক্সে তাকে যদি আসতে হয় তাকে আগে আইনের মুখোমুখি হতে হবে। শুধুমাত্র একটা মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং সেটি সর্বোচ্চ সাজা, ফাঁসি। আরও একাধিক মামলা আছে, সেই মামলাগুলো তাকে ওই যে তিনি এসে কোর্টে আত্মসমর্পণ করতে হবে। কোর্টে আত্মসমর্পণের সুযোগ মানে আইনজীবীরা বলছেন নাই, তাকে আগে জেলে যেতে হবে। এখানে যেটি নামবেন তাকে আগে জেলে যেতে হবে, তারপরে না আইনের প্রসঙ্গটা আসে। সেই জন্যে তার রাজনীতি নিয়ে এই যে আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম, এটাও কিন্তু আইনের দৃষ্টিতে একটা অপরাধ, কারণ নিষেধাজ্ঞা আছে তার বিষয়ে আলোচনা করার ব্যাপারে। আমি অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী আপনার কাছে আসতে চাই যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আসলে তার এই যে দেশে ফেরাটা, এটা কি তার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য একটি রাজনৈতিক কৌশল, না তাকে কূটনৈতিকভাবে চ্যানেলে তাকে ফিরিয়ে আনা হবে, নাকি তিনি নিজে আসবেন? ব্যাপারটি আসলে কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুদু ভাইয়ের একটা কথা একটু বলবো আমি। উনি বলেছেন যে জুলাই সনদ খালি জামাতের সাপোর্টার। তো আপনার জুলাই সনদ তো আপনার ইন্ডিয়া চায় না, আওয়ামী লীগ চায় না। তো বিএনপি যদি না চায় তাহলে আমি কি বলবো আপনারা আওয়ামী লীগ? আমি এই কথা বলছি বলে তো মনে পড়ে না যে জুলাই জামাতের প্রক্রিয়া, এটা না প্রক্রিয়া আপনি বলেছেন তারা তাদের সম্পত্তি মনে করে। না সম্পত্তি এই শব্দও ব্যবহার করি নাই। যাই হোক, আমি সম্পত্তি আমার মনে হয় আপনি একটু ভুল হচ্ছে যে তারাই ওটাকে ওন করছে। আচ্ছা, ইংরেজিতেই বলি তারা। আচ্ছা ঠিক আছে, এটাই বলেছেন, ওন করেছেন তারা।
তারাই ওন করে। বিএনপি যদি তার BNP থেকে যদি 3 গুণ বেশি ওন BNP করছে, যদি own না অক্ষরে করে, অক্ষরে পালন করবে। আপনাদের এমপি আলারা তারা টক শোতে সেগুলি বলে কি? নিশ্চয়ই তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে তোমরা এগুলি বলো। এই টক শোতে এসে কি বলে তারা বলেন তো জুলাইয়ের সম্বন্ধে? এই যে নীলুফার মনি কি বলেছে আপনি জানেন তো, আমাকে এটা রিপিট করতে বলছেন কেন? তারপরে ওনাদের একজন এমপি আছেন ফজলুর রহমান, উনি কি বলেন? ওনাদের এমপি তো বিএনপির এমপি তো। নীলুফার কিন্তু এটা আবার প্রত্যাহারও করছে। প্রত্যাহার করতে পারে কিন্তু সে বলেছে এবং জোরের সঙ্গে বলেছে, বেশ তর্ক করেই বলেছে। এবং নীলুফার এই কথা আমাকে আগে বলেছিল যে আমরা টক শোতে কি বলবো এটা আমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়। নীলুফারের থেকে আপনার এটাও মহাসচিব আর চেয়ারপারসনের কথাটা আপনি বাদ দিয়ে নীলুফারকে আপনি চেয়ারপারসনের মতো না, আপনি গুরুত্বপূর্ণ অনেক করছেন সময় কেন? চেয়ারপারসন আর মির্জা হয়তো নিজে বলতে চাচ্ছেন না, আরেকজনকে দিয়ে বলাচ্ছেন। তা নাহলে আপনারা তাকে সেন্সর করেন। উনি তা তো নাহলে নিজেই আমরা ধরে বলছেন নেব- যে তা এটা নাহলে অক্ষর আমরা অক্ষরে পালন ধরে করবে। নেব আপনি যে এটা হয়তো পার্টির জামাতের কথা। মতো আপনি বিতর্ক সৃষ্টি করছেন কেন? জামাত সবকিছু নেগেটিভ নিচ্ছে। জামাতের মতো বিতর্ক সৃষ্টি করলে আপনাদের সঙ্গে ডিসএগ্রি করলে সবাই জামাতের বিতর্ক হয়, এটা তো সাংঘাতিক কথা। এই যে আপনাদের ট্যাগিং করা, আপনার সঙ্গে না মিললে আপনি জঙ্গি, আপনি জামাত। আপনি তো বরঞ্চ আমাদেরকে আপনি জুলাই তো সনদের আমাকে বাইরে বললেন, নিয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে ওন করে জামাত বিএনপি যেহেতু ওন করতে চাচ্ছে না, তাহলে আমি কি বলবো? যেহেতু আওয়ামী লীগ এটা ওন করে না, তাহলে কি অন্যদেরকে আমরা? বিএনপি বারবারই বলছে যে অক্ষরে অক্ষরে পালন করা আমি হবে। এটা তারা বুঝতে তো পারছি না। দেখছি না এখন ভাই। কি আপনি সেই বলেন যে কথাটাই তো বলছে আপনার বারবার। হাত কেটে, যেমন প্রেম করে হাত কেটে প্রমাণ করছে, রক্ত পড়ছে, না যে আমি তাকে আপনাকে যে ভালোবাসি। সমস্ত অধ্যাদেশগুলিকে ল্যাপস এবং রিপিল করা হয়েছে, আপনি কি বলবেন এটা রাষ্ট্র সংস্কার? বাকি কথা আচ্ছা, তো আজকে বলেন। যে সংসদে বিশেষ কমিটি গঠন করা তো হলো দেখা তাও যাক, তো আমরা watch সংবিধান করবো। সংশোধনের হ্যাঁ, জন্য নিশ্চয়ই করা আমরা ওয়াচ হয়েছে। করব, দেখবো কেয়ারটেকার গভর্নমেন্টটা কিভাবে ফর্ম করেন। অবশ্যই আমরা ওয়াচ করব, এবং ওয়াচ করাটা আমার নাগরিক অধিকার, এটা আমি করব। আমি কেন, অনেকেই করবে। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর, শেখ হাসিনা রিটার্ন করবেন কিনা? দেখেন, দিল্লির সঙ্গে আমাদের এক্সট্রাডিকশন ট্রিটি আছে, প্রত্যাবর্তন ট্রিটি, কিন্তু এটাকে অ্যামেন্ড করা হয়েছে যে যে কোনো লোক যদি আমার এখানে আশ্রয় আসে, তার যদি দেশে ফিরলে কোনো রকম মানে ফাঁসি কিংবা এই জাতীয় শাস্তির সংখ্যা থাকে, তাকে আমরা ফেরত দেব না। ওইটা কাজেই ওনাকে ইন্ডিয়া ফেরত দেবে না, যদিও বাংলাদেশ গভর্নমেন্ট 2বার চিঠি দিয়েছে। চিঠি দিল, তারা ওই ক্লসটা সবসময় দেখেছে। শেখ হাসিনাও কিন্তু চেষ্টা করেছিল, ওই যে নূর চৌধুরী বলে একজন ছিলেন কানাডাতে, ওই যে আপনার যিনি 75 এর সঙ্গে জড়িত, তাকে কানাডিয়ান হাইকোর্ট তো না করে দিয়েছে, না আমরা তাকে এক্সট্রাডিট করব না, কারণ গেলে পরে তার ফাঁসি হবে। তো সুতরাং সেই থিওরিতে তারা এখন কথা হলো শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি করে অ্যাজ দি প্রাক্তন প্রাইম মিনিস্টার হিসাবে? তো তাহলে তার তো একটা ট্রাভেল ভিসা লাগবে। এই ট্রাভেল ভিসাটা কে দেবে? বাংলাদেশ গভর্নমেন্ট দেবে ট্রাভেল ভিসাটা? সেই ট্রাভেল ভিসা না হলে কিন্তু ওনাকে প্লেনে উঠতে দেবে না। 2011 সালে উনি যখন ইংল্যান্ডে চলে গেছিলেন, যাকে ডিক্লেয়ার করা হয়েছিল ন্যাশনাল থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, তখনও তাকে বিদেশি প্লেনওয়ালারা প্লেনে উঠতে দেয়নি। সুতরাং তার একটা ট্রাভেল ভিসা লাগবে শেখ হাসিনার। সেই ট্রাভেল ভিসাটা ইস্যু করবে বাংলাদেশ গভর্নমেন্ট। এখন ফিরে আসার পরে যেটা প্রতিমন্ত্রী বলেছেন, মানে কি আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার মুখোমুখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে ফিরে আসলে ওনাকে আইনের মুখোমুখি হতে হবে, তাকে জেলে যেতে হবে, এ কথা বলেছেন। হ্যাঁ, জেলে যাবে 2 দিন পর 2 দিন 3 দিন, যতদিন জেলে থাকুক, তারপর উনি জামিন নিয়ে বেরিয়ে আসবেন। জামিন হওয়ার সুযোগ কি রয়েছে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, হ্যাঁ, জামিন নিয়ে উনি বেরিয়ে আসবেন। ফাঁসির আসামি জামিন হবে? জামিন হবে কিনা সেটা কোর্ট জানে, আমি তো জানি না। জি, কিন্তু আপনার ফাঁসির আসামি কেন, খুনের আসামি জামিন পায় নাই? হাদিকে যারা খুন করেছে, যে ছেলেটা খুন করেছে ফয়সাল, ওকে খুনের আসামি ছিল না? ও তো জামিন পেয়েছিল। ফয়সাল যে ছেলেটা হাদিকে খুন করলো, ও ছেলেটা তো খুনের আসামিতে জেলে ছিল, তো কিছুদিন আগে জামিন নিয়ে বেরিয়ে এসেছিল। এখানে কি তথ্যগত কোনো? না, আমি জানি তো, খুনের আসামি ছিল সে। আচ্ছা, এবং তাকে জামিন দিয়ে বের করে নিয়ে আসা হয়েছিল। বের করে নিয়ে আসার মাঝে জামিন সেটি পেয়েছিল। তার আগের ঘটনা। হাদিকে
হাদিকে মারার আগে আগের ঘটনার কথা মানে বলছি। জামিন জি। নিয়ে বেরিয়ে এসেছিল, আমি তাই বলছি, আপনি জি। যে প্রশ্নটা জি, করলেন জি, সেটার জি। উত্তর আমি দিচ্ছি। সে জামিন নেবে, এখন জামিন নেওয়ার পরে আপনি এক্সকিউজ মি, এটা কি জি। সরকার সামলাতে আমাদের শেষ পারবে? করতে হবে, 30 সরকার সেকেন্ড। জি। সামলাতে পারবে? জি। এই উনি জামিন নিয়ে যদি বাংলাদেশে বসে, এটা কি সরকার সামলাতে পারবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব শামসুজ্জামান দুদু, শেষ আপনার কিছু বলবার রয়েছে কিনা? আমি একটু বলি জায়গাটা, এটা আমার মনে হয় ইন্ডিয়া 20 যেটা সেকেন্ড। করছে, যে জনাব তারেক রহমান চীনে গেছেন, সেখানে চীনে গিয়ে উনি 2-3টা চুক্তি করেছেন, যে চুক্তিগুলি আমাদের জন্য স্বার্থের জন্য ভালো, কিন্তু ইন্ডিয়ার মাথা ব্যথা। এগুলি তাদের এক ধরনের ট্যাকটিস, সরকারকে, জনগণকে, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, আচ্ছা। মানে মনস্তাত্ত্বিক লড়াই। এই আমি আসবো, এই আমি আসবো, এসে অমুককে ফাঁকি দেবো, সবাইকে জেলে ভরবো, আমি লিস্ট করেছি 127 জনের, এগুলি সব মনস্তাত্ত্বিক ওয়ারফেয়ার। জি, জনাব শামসুজ্জামান দুদু, একদম 30 সেকেন্ড আপনার কিছু বলবার বাংলাদেশের রয়েছে। রাজনীতিতে শেখ হাসিনা প্রাসঙ্গিক এটা ভাবার কোনো কারণ নাই। তিনি একজন অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি। তো তিনি প্রাইম মিনিস্টার থাকতে পারেন, অথবা অনেক কিছু থাকতে পারেন, শেখ মুজিবের মেয়ে থাকতে পারে, কিন্তু ফাঁসির যে আসামি, এবং সেটি আর এখন বাংলাদেশে অন্য কোনো অপরাধের বিচার না হলেও তার ফাঁসি এই কারণে আর রোধ করা যাবে না, সেটি হচ্ছে যে ওই 3 মাসের মধ্যে আপনার আপিল করার, ফাঁসির হওয়ার 3 মাসের মধ্যে, সেই 3 মাস অলরেডি পার হয়ে গেছে। সেই জন্য আইনগত বিষয় যদি দেখতে হয়, তাহলে তার এখানে ঢুকার, যেমন ওই যে ট্রাভেল পাসটা, এটা দরকার কি? পুশিন করে দিলে তো হয়, আমরা তো অনেকগুলোকে পাচ্ছি, তো ওনাকে ওখানে তো অবৈধভাবে গিয়েছে, ঢুকাই দিলে আমরা অ্যাকসেপ্ট করে নেবো। তারপরে আইনগত দিক থেকে যা আছে, আমাদের সব বিশেষজ্ঞ আইনজীবী, আমি যেটা বললাম এটা একটা খুব সাধারণ একটা কথা বললাম, সে এখন আমার কাছে মনে হয় যে ওই যে জামিন নিয়ে বেরিয়ে আসবে, তারপর যাকে তাই, এই অবস্থায় বোধহয় উনি এখন নাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। একটা কথা আমাদের আমি এখানে আমাদের বলি, শেষ করতে হবে। আপনার জি, কথার প্রেক্ষিতে 10 ওই যে সেকেন্ড। মৌলানা আজাদ বলে একজন ছিলেন না, যিনি পালিয়ে গেছিলেন আপনার শেখ হাসিনা পাওয়ারে আসার পরে, জি। এবং ওনাকেও কিন্তু ফাঁসির অর্ডার দিয়েছিল এই যে ট্রাইব্যুনালে। উনি কিন্তু ফিরে এসেছেন 5ই আগস্টের পরে। সেই ইন্ডিয়ান মিডিয়া কিন্তু তার এক্সাম্পল দিচ্ছে, এই 3 মাসের কথা উনি বললেন না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। পরবর্তী আবারও হাজির হব আগামীকাল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।